হ্যালো। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা আমি নিয়ে এসেছি এই ভিডিওতে, তো সেই টপিকটা মেনলি যাদের জন্য দরকার তারা হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্টস, যারা এখনও পর্যন্ত জানো না যে ইন্ডাস্ট্রিতে যারা অ্যাকচুয়ালি জয়েন করতে চাও, যে ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হয়, বা ওভারঅল একটা বেসিক আইডিয়া দেবো, বেশি সময় নেব না। তো কী ধরনের কাজ হয় এবং কি কি সেগমেন্ট রয়েছে, আর কিভাবে সামগ্রিক একটা যে ঔষধ প্রস্তুত হচ্ছে, মানে একটা ড্রাগ ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তো সেই ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত যে সমস্ত কাগজপত্র এবং সেই কোম্পানির যে রুলস রেগুলেশন, সেগুলো সম্পর্কে বলবো। তো এটা 4th ইয়ার ফাইনাল সেমিস্টারের ছেলেরা বা মেয়েরা, যে সমস্ত স্টুডেন্টরা এবার ডিসাইড করতে চলেছো যে তোমাদেরকে ইন্ডাস্ট্রিতে যাওয়াটা ঠিক হবে নাকি মার্কেটিংয়ে যাওয়াটা ঠিক হবে, তাদের ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবছো বা ইন্ডাস্ট্রিতে কী কাজ হয় এ বিষয়ে কৌতূহল আছে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সাহায্য করবে। তো প্রথমে বলি যে দেখো, ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিকে ড্রাগ ফর্মের দিক দিয়ে ভাগ করা যায়, ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট হিসেবে ভাগ করা যায়, তাহলে ওভারঅল ব্রডলি দুভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি, তাদের বলা হয় এপিআই ইন্ডাস্ট্রি। এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। আর হচ্ছে ড্রাগ ফর্মুলেশন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে। তো ড্রাগ ফর্মুলেশন মানে কি? ফর্মুলেশন মানে তোমরা যারা 4th ইয়ারের স্টুডেন্ট তারা ফর্মুলেশন শব্দটা সম্পর্কে ভালোভাবেই অবগত, যে ড্রাগের যে বিভিন্ন রকমের ফর্মস রয়েছে, মানে ট্যাবলেট, ক্যাপসুল থেকে শুরু করে ইনজেকশান, সাপোজিটরিজ, পেসারিজ, সিরাপ, সাসপেনশনস ইত্যাদি ইত্যাদি, সফট জিলাটিন ক্যাপসুল, এটসেট্রা এটসেট্রা। তো এই বিভিন্ন ফর্মস রয়েছে ড্রাগের। তো সেই ফর্ম ওয়াইজ যে ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন কোম্পানি, তো প্রত্যেকটা ড্রাগের ফর্ম ওয়াইজ প্রত্যেকটা প্রোডাকশান প্রসিডিওর, তাদের যে প্রোডাকশান হচ্ছে ড্রাগ তার প্রসিডিওর, সেই থেকে শুরু করে তার প্যাকেজিং প্রসিডিওর সব কিছুই কিন্তু আলাদা। তাই এপিআই ইন্ডাস্ট্রি থেকে ফর্মুলেশন ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ডাইভার্সিফাইড, অনেক বেশি ছড়ানো। তো যেমন ধরো, সেখানে আবার কিছু ভাগ থাকে, যেমন তোমরা জানো যে ড্রাগ অ্যান্ড কসমেটিক রুল ওয়াইজ শিডিউল সি, C1 অ্যান্ড X যে ড্রাগগুলো, সেগুলোকে একটা আলাদা বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তো শিডিউল সি, C1 অ্যান্ড X যেদিন আমরা শিডিউল নিয়ে আলোচনা করব, সেদিন শিডিউলগুলোতে আমরা বিশদে জানব। তো যে সমস্ত কোম্পানি শিডিউল সি, C1 অ্যান্ড X ড্রাগের ম্যানুফ্যাকচারিং করে, সেই সমস্ত কোম্পানিতে চাকরি করলে ড্রাগ ইন্সপেক্টরের যে এক্সাম আছে, সেখানে এলিজিবিলিটির একটা বিষয় কে পার করা যায়। তো যাই হোক, তো সেগুলো তোমরা পরে জানতে পারবে যখন আমি ড্রাগ ইন্সপেক্টরের জবের কি এলিজিবিলিটি বলবো সেগুলো অনুসারে। আর তোমরা নেটে এমনিতেও দেখতে পারো যে শিডিউল সি, C1 অ্যান্ড X কী জিনিস এবং সেখানে কী কী ড্রাগ করে। যারা 4th ইয়ারের স্টুডেন্ট অনেকেই এটা আজকের দিনে জেনে থাকা উচিত। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে অত কিছু না জেনে যে সমস্ত কোম্পানি প্যারেন্ট্রাল প্রিপারেশান করছে, মানে প্যারেন্ট্রাল ফর্মুলেশন করছে, ইনজেকশান, তারপর হতে পারে যে তোমার ইন্টারমাসকুলার যে সমস্ত ইনজেকশন, ভায়ালস, অ্যাম্পুলস, এগুলো তৈরি করছে, বা অপথ্যালমিক্স প্রিপারেশান করছে। তো সেই সমস্ত কোম্পানিকে অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত কোম্পানি প্যারেন্ট্রাল সেকশনের জন্য স্পেশালি লোক গিয়ে রিক্রুট করছে, মানে যে সমস্ত ছেলে মেয়েদেরকে রিক্রুট করবে ওরা শুধুমাত্র প্যারেন্টাল প্রিপারেশনের জন্য, তো তারা প্যারেন্টালে প্রথমে কাজ করবে। এরকম আবার ট্যাবলেট ক্যাপসুলে যাদেরকে রিক্রুট করবে তাদেরকে আবার পরে এরোজল ডিপার্টমেন্টে নেবে, বা ফর্ম ফিলিং অ্যান্ড সিলিং এই সমস্ত ডিপার্টমেন্টে নেবে, সেরকম নয় বিষয়টা। সেই জন্য প্রথম থেকে যে ফর্মুলেশনে কাজ করছো, তো সেটা চুজ করাটাও একটা ফ্যাক্টর। মানে আমার মতে সবচেয়ে বেশি দেখো ড্রাগ ফর্মুলেশন হয় ট্যাবলেট, ক্যাপসুল, এগুলো সলিড, ওরাল সলিড ডোজেজ ফর্ম। তো যে কোনো কোম্পানি খুব সহজেই ওরাল সলিড ডোজেজ ফর্মটা প্রথমে ম্যানুফ্যাকচার করে। এছাড়াও আরও অনেক ড্রাগ ফর্মস রয়েছে,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরাল সলিড ডোজেজ ফর্মে যারা কাজ করে তাদের কাছে ফর্মুলেশন ওয়াইজ মার্কেটটা অনেকটা ওয়াইড হয়ে যায়। তো তারা বহু কোম্পানি তাদের ইয়েতে চলে আসে, পেরিফেরিতে। কোম্পানি যখন চেঞ্জ করবে বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবে সেক্ষেত্রে। আর যারা তোমার প্যারেন্টাল কোম্পানিতে চাকরি করো তারা ডেফিনেটলি খুব একটা স্পেসিফাইড হয়ে যায়। তারা ওএসডিতে কাজ করতে পারে, বাট জেনারেলি এখন ওইভাবে কোনো বড় কোম্পানি যে প্যারেন্টালে এক্সপিরিয়েন্স আছে, প্রোডাকশন এক্সপিরিয়েন্স, অনেক দিন তার এক্সপিরিয়েন্স, তারপর থেকে ট্যাবলেট ক্যাপসুলে নিল, তো সেক্ষেত্রে তাকে ভালো করে ইন্টারভিউ দিলে নিতে পারে। কিন্তু এরকম নয় যে বহুদিন ধরে ম্যানুফ্যাকচারিং অফ ট্যাবলেটস অ্যান্ড ক্যাপসুল করছে, তারপর ফট করে তাকে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিংয়ে বা ম্যানুফ্যাকচারিং অফ প্যারেন্টাল ফর্মুলেশনস মিনস ইনজেকশন ফর্মুলেশনে নিল, সেরকম হয় না জেনারেলি। তো সেই জন্য যখন তোমরা লাইফে প্রথমে স্টার্ট করছো কোনো ফর্মুলেশন দিয়ে, সেই ফর্মুলেশনটাতে টিকে থাকার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। যদি সুইচ করো তাহলে সেইভাবে নলেজ গ্যাদার করে সুইচ করো। কিন্তু যে ফর্মুলেশনই হোক না কেন, মূল বিষয়বস্তুটা এরকম যে যেটা আমি বলতে চলেছি, কীভাবে কাজ হয় একটা ইন্ডাস্ট্রিতে। দেখো, ইন্ডাস্ট্রি মানে তোমার বাড়িতে যেরকম রান্না হচ্ছে, তার জন্য বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে হয়। অনেক সময় মা ফর্দ করে দেন যে এই সমস্ত জিনিস আনতে হবে, এই আজকে রান্না হতে চলেছে, এতজন ব্যক্তি আসবেন, হয়তো নিমন্ত্রিত হয়েছেন আজকে তোমাদের বাড়িতে কি 10 জন ব্যক্তি, তাহলে 10 জন ব্যক্তি নিমন্ত্রিত হয়েছেন মানে সমস্ত অ্যামাউন্টগুলোই বেশি বেশি লাগবে। তাহলে 2 জন হয়তো তোমরা ফ্যামিলি মেম্বার, তোমার মা এবং তুমি, সেক্ষেত্রে 10 জন যখন আসছেন তখন সেটা বেশি বড় অ্যামাউন্টের জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। এবং হয়তো সেদিনকে কোনো স্পেশাল প্রোডাকশান, কিছু স্পেশাল রান্না হচ্ছে, তো সেই জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে উনি সেটাকে হিসেব করে দিয়ে দেন। তারপর সেগুলো আসার পর উনি প্রসেসটা করেন। তারপর প্রসেস করার পর দেখা যায় যে অনেক সময় বাড়ির মায়েরা যারা রান্না করছেন তারা একটুখানি পরে টেস্ট করে দেখেন যে নুন ঠিক হয়েছে কি না, বা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে সেটা স্বাদটাকে সঠিকভাবে তৈরি করতে পেরেছে কি না, সেটা টেস্টিং আর কি। এরপরে ডিস্ট্রিবিউশন হয়, মানে খাবার দেওয়া হয় সবাইকে, সবাই খেয়ে দেয়। ড্রাগ ম্যানুফ্যাকচারিংটাকে সহজভাবে ওইভাবে ধরতে পারো। এখন ড্রাগ, দেখো, খাবার খারাপ হলো, কেউ বলল নুন কম হয়েছে কি বেশি হয়েছে, ঝাল কম হয়েছে বেশি হয়েছে, সেক্ষেত্রে কারোর প্রাণ চলে যাবে না। কিন্তু একটা ড্রাগ ফর্মুলেশনের যদি সামান্য কোনো পরিবর্তন হয় তাহলে মানুষের জীবন সংশয় হয়ে যেতে পারে। সেই জন্য এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুধুমাত্র যে মানুষের জীবন সংশয় হবে তা নয়, একটা কোম্পানির কোনো একটা মার্কেটের অ্যাফিলিয়েশন চলে যেতে পারে, যাতে তাদের একটা বিশাল ব্যবসায়িক ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য ড্রাগ ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর কি, ড্রাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ভেরি ভেরি স্ট্রিক্ট। আর এই স্ট্রিক্টনেসটা, এই রেগুলেশনস অ্যান্ড রুলসটা শুরু হয় ঠিক গেট থেকে, কোম্পানির গেট থেকে। মানে আমরা এরকম হয়েছে যে আমাদের এই যে যেরকম আমার দাড়ি দেখছো এখন, এরকম দাড়ি থাকলে আমি ঢুকতে পারতাম না কোম্পানিতে, ক্লিন শেভড হয়ে যেতে হতো, প্লাস নোক টোক কেটে রোজ স্নান করে, এগুলো লেখাই থাকে যে প্রপার হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে আসতে হবে। তারপর তুমি ঢুকতে পারবে কোম্পানিতে। ঢুকতে পারার পর যখন আমরা ভেতরে যাই, তো তখন আমরা বাইরের যে সমস্ত পোশাক পরিচ্ছদ পরে থাকি সেগুলোকে মানে হয় চেঞ্জ করে অথবা তার উপরে অন্য পোশাক পরিচ্ছদ পরে আমাদেরকে ভেতরে যেখানে মেন ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে ঢুকতে হয়। ইভেন শ্যুজ তো অ্যালাউড নয়, ওখানে আলাদা প্রপার শ্যুজ থাকে, সেই শ্যু পরতে হয়। তারপর যেটা মেন কোর এরিয়া অফ প্রোডাকশান, সেখানে গিয়ে আবার আর একটা পোশাক থাকে, শ্যুয়ের মতো আলাদা থাকে বুটি বলা হয়, আর উপরে স্নুড থাকে বা গাউন থাকে আলাদা, মুখটাও পুরো ঢেকে যায়। এবার এই সমস্ত সিচুয়েশানে তো এমনি স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না, তাই ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটা সবসময় এইচভিএসি থাকে ওখানে। এইচভিএসির ফুল ফর্ম হচ্ছে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম। তোমরা সেন্ট্রাল এসি দেখে থাকবে মলে, তো সেন্ট্রাল এসির মতোই ওখানে ডাক্ট থাকে, সেই ডাক্টে আবার হেপা ফিল্টার লাগানো থাকে ভেতরের এরিয়াতে। হেপা ফিল্টার হাই এফিশিয়েন্ট পার্টিকুলেট এয়ার,
ক্রিয়েট করে। ওই ফিল্টারের মধ্যে দিয়ে যখন বাতাসটা আসে তখন সেই বাতাসটা 0.3 মাইক্রন ফিল্টারের মধ্যে দিয়ে পাস হয়ে আসে বলে ভাইরাস ব্যাকটেরিয়া সব এনট্র্যাপড হয়ে যায়, যার ফলে ভেতরটা শুধুমাত্র যে পার্টিকেল মানে বাতাসের মধ্যে অনেক ধুলোকণা বালুকণা বা পার্টিকেলস উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, আবার তাতে চড়ে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া সব উড়ে বেড়াচ্ছে। তো সেই পার্টিকেলসগুলোকে আমাদেরকে এনট্র্যাপ করতে হয় যাতে ভেতরের রিজিয়ানটা ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত থেকে ফ্রি থাকে। তো সেই জন্য এই এইচভিএসি সিস্টেম এবং হিপা ফিল্টার রয়েছে। তো এনভায়রনমেন্টটা এরকম, যত দূর সম্ভব মাইক্রোবিয়াল কন্টামিনেশনকে আটকানোর জন্য। এরপর সেই এনভায়রনমেন্টের মধ্যে আবার দেখতে পাবে যে চেঞ্জ রুম মানে যেখানে জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে তোমাদের, তো সেই চেঞ্জ রুমগুলো ভেতরের যে চেঞ্জ রুম সেখানে আবার ডাবল ডোর সিস্টেম থাকে, দুটো করে দরজা থাকে মাঝখানে, যাতে কীরকম হয় না, তুমি একটা ডোর খুলে ভেতরে এসে চেঞ্জ করলে, তারপর আর একটা ডোর খুলে ভেতরে যখন যাচ্ছ পিছনের ডোরটা যেন বন্ধ থাকে, এতে কন্টামিনেশন কম হয়। কন্টামিনেশন মানে সংক্রমণ কম হবে, বা তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে তাতে কী হবে না, ব্যাকটেরিয়া ভাইরাসের যে লোড, বায়োলোড, সেটা কম হবে। তো এই সমস্ত রেগুলেশনস থাকে। তো এখন সেটা হলো এরিয়া রিলেটেড রেগুলেশন, এটা আমি পরে আবার ডিসকাস করব। আজকে আমি তোমাদেরকে বেসিক প্রসিডিওর বলছি। তো প্রথমে কি হয়, ওয়্যার হাউস বলে একটা ডিপার্টমেন্ট থাকে যেটাকে স্টোর বলা হয়। তো সেই ওয়্যার হাউসে বাইরে থেকে, ফর্মুলেশন কোম্পানির বিষয়টা আগে বলছি আমি, বাইরে থেকে বিভিন্ন মেটেরিয়ালস আসে, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস যা দিয়ে ওষুধটা তৈরি হবে, এক্সিপিয়েন্টস প্লাস অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আসার পর সেই মেটেরিয়ালগুলো একটা পার্টিকুলার জোনে থাকে ওয়্যার হাউসে, যে জোনটাকে বলা হচ্ছে কোয়ারেন্টাইন জোন। ঠিক আছে, তো সেই কোয়ারেন্টাইন জোন থেকে স্যাম্পলিং করে নিয়ে যায় কোয়ালিটি কন্ট্রোলের যারা এমপ্লয়িজ আছে। তো সেই কোয়ালিটি কন্ট্রোল স্যাম্পল করে নিয়ে যায়, তারপর সেই স্যাম্পল যখন পাস হয় তখনই কেবলমাত্র কোয়ারেন্টাইন জোন থেকে সেইটা অ্যাপ্রুভড জোন বলে আর একটা জোন আছে, সেই জোনে ওই কন্টেনারগুলোকে রাখা হয়। তো সেখানে আবার কালার কোডিং থাকে, সেটা হতে পারে যে তোমার গ্রিন টেপ দিয়ে সেই জায়গাটাকে আলাদা করে রাখা হয়েছে, বা গ্রিন তোমার কোনো রিজিয়ানকে পেইন্ট করে দেওয়া হচ্ছে, তার মধ্যে ওই ড্রামসগুলোকে রাখতে হয়। এবং ওই যে ড্রামগুলো ঢুকলো অ্যাপ্রুভড হয়ে, সেখানে যেগুলো এপিআইয়ের ড্রাম, সেই এপিআইয়ের ড্রামগুলো থেকে কিন্তু মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা মেন যে ড্রাগ, সেটা প্রত্যেকটা ড্রাম থেকে স্যাম্পলিং করা হয় এবং প্রত্যেকটা ড্রামকেই অ্যাপ্রুভ হতে হয়। তো এবারে সেগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আবার একটা অ্যাপ্রুভ লেভেল এসে লাগিয়ে দিয়ে যায় কিউসির যারা আছেন, তারপর সেগুলো যোগ্য হয় ডিসপেন্স করার জন্য কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। এবার ধরো কোনো একটা ড্রাম পাস করলো না, তখন তাদেরকে রিজেকশন এর জন্য একদম পুরো কেজ করা থাকে, সেই কেজ লক অ্যান্ড কিতে থাকে, সেই রিজেকশনের কেজের মধ্যে লক অ্যান্ড কি করে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো তারা রিজেক্ট হয়ে গেল। এবার রিজেকশন মেটেরিয়ালের যে প্রসিডিওর আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, সেটা ফলো করে তার পরিণতি হবে। যাই হোক, তো এবার যে সমস্ত মেটেরিয়ালগুলো অ্যাপ্রুভ হলো, সেই অ্যাপ্রুভালটা আবার চেক করতে কোয়ালিটি অ্যাসুরেন্সের লোকেরা আসবে। আচ্ছা, কিন্তু সেটা কখন না, যখন ডিসপেন্সিং হবে। ডিসপেন্সিং জিনিসটা কি? ডিসপেন্সিং মানে হচ্ছে যে মনে করো একটা ওষুধের ব্যাচ তৈরি হবে, তো সেই ওষুধের ব্যাচটার জন্য ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড থাকে। আচ্ছা, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা বিএমআর কী জিনিস? বিএমআর হচ্ছে যে এমন একটা রেকর্ড যার মধ্যে ব্যাচের ওই ব্যাচটা বানাতে, ওই ওষুধের ব্যাচটা বানাতে, মনে করো 50,000 ট্যাবলেট বানাবো আমি কোনো একটা পার্টিকুলার ইয়ের, মনে করো তোমরা এখন সহজ সরল ভাষায় তোমরা জানো র্যানট্যাক, বা মনে করো প্যান্টোপ্রাজল, বা ধরি প্যারাসিটামলই ধরি, প্যারাসিটামলটা লোকে সবাই জানে জ্বরের ওষুধ। তো ধরো 50,000 প্যারাসিটামল তৈরি হবে, সেই 50,000 প্যারাসিটামলের জন্য যা যা মেটেরিয়াল লাগবে, ঠিক আছে, মানে প্যারাসিটামল কতটা লাগবে, প্যারাসিটামলের সঙ্গে আরও আলাদা যে এক্সিপিয়েন্টসগুলো আছে, কোনো কালার থাকলে কালার, তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, তারপর মনে করো আইপিএ লাগে গুলতে, বা জল লাগে, যাই লাগুক না কেন,
সুইটনিং এজেন্ট লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি, যাই লাগুক না কেন সেটা কোনটা কতটা অ্যামাউন্টে লাগবে সেটা ওখানে লিখে দেওয়া আছে 50,000-এর ব্যাচের জন্য। এরপর ওই যে বিএমআরটা, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডটা, সেটাও কিন্তু এখানে সেখানে পড়ে থাকে না, সেটা একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে যাকে বলা হয় কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্ট। সেই কেবলমাত্র কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্টেই অধিকার আছে বিএমআরটাকে ইস্যু করার। মানে একটা মাস্টার বিএমআর থাকে, মাস্টার বিএমআরটা প্রিপেয়ার করা হয় একটা ব্যাচকে ভ্যালিডেট করার পর, ভ্যালিডেশন কি পরে বলবো। সেই ভ্যালিডেশন হওয়ার পর মাস্টার বিএমআরটা থেকে তার একটা রেপ্লিকা বা কপি বানিয়ে সেটাকে দেওয়া হয় প্রোডাকশান ডিপার্টমেন্টকে। প্রোডাকশান এসে সেটাকে রিসিভ করে নিয়ে যায়। তারপর তার মধ্যে বিভিন্ন পার্টস রয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে কী পরিমাণ কত ইনগ্রেডিয়েন্টস লাগবে কোনো একটা ব্যাচ তৈরি হতে। তো সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ওয়্যারহাউস সেটাকে ডিসপেন্স করে। তারপর ডিসপেন্সিংয়ের সময় একজন ওয়্যারহাউসের পার্সন থাকে যিনি প্রোডাকশন ডিপার্টমেন্টেরই ওয়্যারহাউস পার্টের একজন, আবার একজন ম্যানুফ্যাকচারিংয়ের পার্সন থাকে যিনি ব্যাচটা তৈরি করবেন, তাদের থেকে একজন, কোয়ালিটি অ্যাসিওরেন্সের একজন থাকেন, আর অপারেটার্স থাকে। এবার এই সমস্ত প্রসেসটা, ডিসপেন্সিং প্রসেসটা হয় ল্যামিনার এয়ারফ্লোর আন্ডারে। এবং যেখানে ডিসপেন্সিং হচ্ছে, তোমরা জানো হয়তো ল্যামিনার এয়ারফ্লো কাকে বলে, এই মুহূর্তে আর সেটা বলছি না, ফোর্থ ইয়ারে যারা পড়ো জানো ল্যাফ কাকে বলে, ল্যামিনার এয়ারফ্লো। সেই ল্যামিনার এয়ারফ্লোর একটা চেম্বার থাকে, একটা বক্স থাকে, সেই বক্সের নিচেতেই কেবলমাত্র ডিসপেন্সিংটা হয়। আচ্ছা, এবং ডিসপেন্সিং যে এরিয়াটা হয় সেটাও হয় রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানেও অন্য পোশাক পরে, অন্য জুতো পরে, বাইরের কোনো কিছু অ্যালাউড থাকে না, পরে সেখানে যেতে হয়। ডিসপেন্সিং হওয়ার আগে একটা প্রসিডিওর থাকে, লাইন ক্লিয়ারেন্স বলা হয়। লাইন ক্লিয়ারেন্স সব জায়গাতেই থাকে, তো ডিসপেন্সিংয়ের জন্য লাইন ক্লিয়ারেন্স থাকে। লাইন ক্লিয়ারেন্স শব্দটার মানে হচ্ছে কিউয়ের লোক এসে বলবে, কিউয়ের পার্সন এসে বলবে যে তুমি ডিসপেন্সিং প্রসিডিওরটা করতে পারবে কি পারবে না, অনুমতি দেবে। কিউএ সব জায়গায় অনুমতি দেবে, কিউএ হচ্ছে অনুমতি দেওয়ার জায়গা, অ্যাপ্রুভাল দেওয়ার ডিপার্টমেন্ট। তো প্রথমে কিউএর লোকেরা আসবে, পরিদর্শন করে দেখবে যে আগে যা কিছু ডিসপেন্স হয়েছে ওই জায়গায়, সেই জায়গায় ডিসপেন্সিং হয়ে যাওয়ার পর কোনো কিছু পড়ে আছে কি না যেটা ক্রস কন্টামিনেশন করতে পারে, তারপর পুরো ক্লিন হয়েছে কি না, এবং ওই ল্যামিনার এয়ারফ্লোর যে ফিল্টারগুলো আছে সেগুলোকে চেক করে দেখবে কোনো মেটেরিয়াল তাতে লেগে আছে কি না। সেগুলো প্রত্যেকবার ডিসপেন্সিংয়ের পর সেগুলো ক্লিনিং করা হয়, তো লেগে আছে কি না। এবং ল্যামিনার এয়ারফ্লোটা 20 মিনিট মতো চালিয়ে একটা স্টেবল কন্ডিশনে এয়ারফ্লোটা আসার পর তার নিচে ডিসপেন্সিংটা হবে। এরপর ডিসপেন্সিং হয়ে যাওয়ার পর মেটেরিয়ালগুলোকে, আচ্ছা ডিসপেন্সিংটা হবে কিভাবে সেইটা ওই বিএমআরের মধ্যে কোনটার কত কোয়ান্টিটি লেখা আছে। এবার সেই কোয়ান্টিটিটা একটা প্রথম থেকেই প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে সফটওয়্যার আছে আলাদা আলাদা আর কি, স্যাপ আছে, ইআরপি আছে, এটসেট্রা। তো সেই সফটওয়্যারে বলে দেওয়া হয় যে আমি এই মেটেরিয়ালটা নিতে চাই, সেটাকে তারা প্রোডাকশনের যারা আছে তারা একটা রিকোয়েস্ট বা ইনডেন্ট রেজ করে দেয়। সেই রিকোয়েস্ট বা ইনডেন্টের একটা কপি থাকে, প্লাস বিএমআরের একটা কপি থাকে। সেই বিএমআরের মধ্যে যখন ডিসপেন্সিং হয় সেই ইনডেন্টের কপিতে কত অ্যামাউন্টের মেটেরিয়াল লাগবে ওই ব্যাচটার জন্য সেটা লেখা থাকে। তো প্রোডাকশানের যে পার্সন থাকবেন, অপারেটররা হয়তো ওয়েট করে করে দিচ্ছে মেটেরিয়ালগুলো, আর সেগুলো প্যাক হচ্ছে পার্টিকুলার ব্যাচের জন্য, এবং একটা করে ডিসপেন্সিং লেভেল লাগানো হবে তাতে। সেই ডিসপেন্সিং লেভেলে তার কোয়ান্টিটি, ব্যাচ নাম্বার, এই সমস্ত লেখা থাকবে আর কি। এরপর কি হবে না, তোমার প্রোডাকশনের যে ব্যক্তি যে ওখানে প্রেজেন্ট আছেন তিনি সই করবেন, ডেট দেবেন, টাইম দেবেন, ঠিক আছে। এবং কোয়ালিটি অ্যাসিওরেন্সের যিনি থাকবেন উনি আবার সেটাকে অ্যাপ্রুভ করবেন, উনি আছেন প্রেজেন্ট বলে, যে হ্যাঁ দেখা হয়েছে যে এত অ্যামাউন্টের মেটেরিয়াল এই সময় এই দিনে ওজন করা হলো এবং এই ব্যাচের জন্য দেওয়া হলো। এইভাবে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর সেই মেটেরিয়ালগুলো যাবে কোথায় না, ম্যানুফ্যাকচারিং ফ্লোরে বা প্রোডাকশন ফ্লোরে। এবার মনে করো ট্যাবলেট তৈরি হচ্ছে, তো ট্যাবলেট তৈরির বিভিন্ন প্রসেস আছে তোমরা জানো। তো সেই প্রসেসগুলোর মধ্যে জানো যে গ্র্যানুলেশন, মনে করো ওয়েট গ্র্যানুলেশন প্রসেসে কোনো ট্যাবলেট তৈরি হচ্ছে। তোমরা যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তারা আশা করি এই বিষয়গুলো জানবে, না জানলেও আমি ব্রিফ করে দিচ্ছি। ট্যাবলেট প্রিপারেশনে জেনারেলি মনে করো ওয়েট গ্র্যানুলেশন আছে, ড্রাই গ্র্যানুলেশন আছে, ডাইরেক্ট কম্প্রেশন আছে, এই 3 রকমের প্রসেস রয়েছে। তো ওয়েট গ্র্যানুলেশনের সময় কি হবে না, তোমার বুঝতেই পারছো যে গ্র্যানিউলস বানাতে হবে যেটা ওয়েট,
মানে ভিজে আর্দ্র। তো তারপর সেটাকে ড্রাই করা হবে এটসেট্রা এটসেট্রা, তোমরা জানো কিছুটা প্রসেস, বইয়ে পড়েছো। তো এবার ওয়েট গ্র্যানুলেশনের হবে একটা ট্যাবলেটের, সেখানে বিভিন্ন ইকুইপমেন্টস রয়েছে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, সব কিছু কোথায় লেখা আছে? BMR এর মধ্যে, ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ডের মধ্যে। এবারে ওই এরিয়াটা, ওই ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং হবে মনে করো গ্র্যানুলেশন এরিয়া, গ্র্যানুলেশন যেখানে হচ্ছে গ্র্যানুলেশন এরিয়া। গ্র্যানুলেশনের পরে মিলিং হবে, সেটা আবার মিলিং এরিয়া থাকতে পারে আলাদা। আচ্ছা, তারপরে ব্লেন্ডিং এরিয়া, যেখানে ব্লেন্ড হবে গ্র্যানিউলসগুলো, তার একটা এরিয়া থাকতে পারে, থাকে আর কি। তারপরে যখন গ্র্যানিউলস তৈরি হয়ে গেল পুরো, সেই গ্র্যানিউলসটা আবার কোয়ারেন্টাইন এরিয়া চলে যাবে, ঠিক আছে? সেই কোয়ারেন্টাইন এরিয়া থেকে আবার স্যাম্পলিং হবে গ্র্যানিউলসে। যখন সেই স্যাম্পল পাস করবে তখনই সেটা যাবে কম্প্রেশন এরিয়াতে। কম্প্রেশন এরিয়াতে কী হয়? গ্র্যানিউলসকে চাপ দিয়ে ট্যাবলেট বানানো হয়। তো কম্প্রেশনেরও একটা পার্ট থাকবে ওই BMR-এর মধ্যে। তো সেই কম্প্রেশন এরিয়াতে গেল, এবারে কম্প্রেস করে ট্যাবলেট তৈরি হলো কম্প্রেশন মেশিনে। ট্যাবলেট তৈরি হওয়ার পর সেই ট্যাবলেট আবার স্যাম্পল করে হয়ে যাবে কোয়ালিটি কন্ট্রোলে। তারপর কোয়ালিটি কন্ট্রোল বলবে হ্যাঁ ট্যাবলেট সব কিছু প্যারামিটার ঠিক আছে, তখন সেটা যাবে, হয়তো কোটিং রয়েছে, সেই কোটিংয়ের জন্য যাবে। কোটিং হয়ে যাওয়ার পর আবার স্যাম্পল যাবে কোয়ালিটি অ্যাসুরেন্সে, কোয়ালিটি কন্ট্রোলে। কোয়ালিটি কন্ট্রোলে যাওয়ার পর সেখানে টেস্ট হবে। টেস্ট হওয়ার পর দেখা যাবে যে হ্যাঁ পাস করেছে কম্প্রেস ট্যাবলেটগুলো, তখনই কোটিং হবে। এই কোটিং কমপ্লিট হওয়ার পরে যে হচ্ছে, তাহলে তখনই সেটা প্যাকিংয়ের জন্য যাবে। তো প্রত্যেকটা স্টেজে যেমন হচ্ছে, টেস্ট হচ্ছে, প্রতিটা টেস্ট রিপোর্ট কোয়ালিটি অ্যাসুরেন্স চেক করবে। কোন সময় চেক করবে? ইন্টারমিডিয়েট যে জায়গাগুলো রয়েছে, মানে গ্র্যানুলেশন হয়ে গেল, তারপরে একটা টেস্ট রেজাল্ট এলো, চেক করলো কোয়ালিটি অ্যাসুরেন্স, দিয়ে নেক্সট স্টেজে পাঠিয়ে দিল। লাইন ক্লিয়ারেন্সের সময় চেক করবে এগুলো। লাইন ক্লিয়ারেন্স কী জিনিস? এই যে গ্র্যানুলেশন হবে তার আগেও একটা লাইন ক্লিয়ারেন্স লাগবে, না হলে স্টার্ট করতে, যতক্ষণ না কোয়ালিটি অ্যাসুরেন্সের লোক বলছে যে হ্যাঁ তুমি প্রসেসটা চালু করো, ততক্ষণ কোনো প্রসেস চালু হতে পারবে না ইন্ডাস্ট্রিতে। কেননা তাদেরই অধিকার আছে এটা বলার যে তুমি লাইনটা স্টার্ট করতে পারো। তো লাইন ক্লিয়ারেন্স দেবে কোয়ালিটি অ্যাসুরেন্সের লোকেরা এসে। ফার্স্ট কি দেখবে লাইন ক্লিয়ারেন্সের সময়? না বাইরে লেখা আছে ক্লিনড এরিয়াটা, তবে গিয়ে ভেতরে ঢুকবে ক্লিন লেভেলে, গিয়ে দেখবে ভেতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট এটসেট্রা। তারপরে গিয়ে কি হবে না দেখা যাবে যে ভেতরে যে সমস্ত মেটেরিয়াল আসার কথা ছিল সেইগুলোতে সব লেভেল আছে কি না, সেই লেভেলগুলো চেক করে যে প্রসিডিওর আছে সেটাকে প্রসিডিওরকে শুরু করতে বলবে। তো লাইন ক্লিয়ারেন্স হয়ে গেল, এরপর প্রোডাকশন প্রসেস যেমন চলতে থাকবে, এক ধাপের পর ধাপ। এরপর গ্র্যানুলেশনের পর যেমন স্যাম্পল হবে বলেছিলাম, আবার মাঝে মাঝেও স্যাম্পল হবে। যেমন গ্র্যানুলেশনের ভাগ কীরকম? গ্র্যানুলস তৈরি হয়ে গেল, দিয়ে ড্রাইং প্রসেস হচ্ছে, মনে করো ড্রাই করতে হবে। তো গ্র্যানুলস তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে ড্রাই করতে হয়। FBE, ফ্লুইডাইজ বেড ড্রায়ার, তোমরা হয়তো ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছো, ফ্লুইডাইজ বেড ড্রায়ার রয়েছে, ফ্লুইডাইজ বেড ইকুইপমেন্ট FBE বা FBD এসব পড়েছো। তো সেই FBD বা FBEতে মনে করো ড্রাই করা হচ্ছে, ড্রাই করার পর সেই ড্রাইংয়ের স্যাম্পল যাবে, সেখানে লস অন ড্রাইং কতটা হয়েছে সেইটার একটা প্যারামিটার মনে করো আছে, থাকে আর কি গ্র্যানুলেশনে। সেই লস অন ড্রাইংটা পাস করলে তবে গিয়ে নেক্সট প্রসেসে যাবে। তো এই যে ইন্টারমিডিয়েট, মানে একটা প্রসেসের মাঝখানে যে চেকটা হচ্ছে তাকে বলা হয় ইন প্রসেস টেস্টিং। তো ইন প্রসেস টেস্টিংটাও খুব ইম্পর্টেন্ট। ইন প্রসেস টেস্টিংটা ফেল করলেও প্রসেসকে বারবার পাস করানোর জন্য চেষ্টা করা হয় আর কি। তো ইন প্রসেস টেস্টিং হবে, দিয়ে তারপরের যে টেস্টিং এমনি করে এক ধাপ করে প্রত্যেকটা টেস্ট হয়ে তারপর সেটা প্যাকেজিং অবধি যাবে। এবার প্যাকেজিং ডিপার্টমেন্টের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভেতরের দিকের পোর্শন, একটা বাইরের দিকের পোর্শন। মানে কি? ইন্টারনাল পোর্শনটাতে থাকে যেখানে ট্যাবলেটটা ডাইরেক্টলি এনভায়রনমেন্টের সংস্পর্শে আসছে, সেখানটা হতে হবে কন্ট্রোলড জোন। এবার কন্ট্রোল জোন কাকে বলে? যেখানে আমি পার্টিকুলেট ম্যাটারকে কন্ট্রোল করে রেখেছি, ক্লাসিফিকেশান অফ দ্য এরিয়া যেখানে অ্যাপ্লিকেবল থাকে। এবার ক্লাসিফিকেশান অফ দ্য এরিয়া অন্য একটা ভিডিওতে বলবো, এটা একটু লেনদেন হয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম একটু ছোটো হয়। তো
ক্লাসিফিকেশন এরিয়া অফ দ্য এরিয়া বোঝানোর জন্য জাস্ট আমি বলে দিচ্ছি তোমাদের ব্রিফলি, তোমরা জানো আশা করি ক্লাসিফিকেশন কাকে বলে। মনে করো ক্লাস 100 এরিয়া, তার মানে হচ্ছে যে 1 বর্গমিটার 1 স্কোয়ার মিটার এরিয়ার মধ্যে, এবার সেটা স্কোয়ার মিটার না স্কোয়ার ফিট সেটা ডিপেন্ড করে কী হিসেবে আমি ক্লাস করছি আর কি, মধ্যে 100টার বেশি 0.3 মাইক্রন বা 0.5 মাইক্রন এরকম পার্টিকেল সাইজ থাকে, সেই পার্টিকেলস বেশি হবে না। ঠিক আছে, তাহলে তার থেকে বেশি হলে সেই এরিয়াটা ফেল হয়ে যায়, সেটা HVAC কোয়ালিফিকেশনের সময় দেখা হয়। তো সেই কন্ট্রোল জোনের মধ্যে, মানে আমি পার্টিকুলেট ম্যাটারটাকে কন্ট্রোল করেছি, সেই কন্ট্রোল জোনের মধ্যে একটা এরিয়া থাকে, সেটাকে বলা হয় প্রাইমারি প্যাকেজিং এরিয়া। আর যে এরিয়াতে প্যাকেজিংটা প্রাইমারি প্যাকেজিংটা হয়ে গেছে, মানে ট্যাবলেটটা ব্লিস্টারের মধ্যে ঢুকে পড়েছে বা স্ট্রিপের মধ্যে ঢুকে পড়েছে, এবার শুধু কার্টেনিং হবে আর তার ভেতরে লিফলেট ঢুকবে, সেটা সেকেন্ডারি প্যাকেজিং এরিয়াতে চলে যায়। এইভাবে প্যাকেজিং হয়ে গেল। প্যাকেজিং হয়ে গিয়ে মেটেরিয়ালটা আবার কোথায় যাবে? আবার সেই ঘুরে ওয়্যারহাউসেই যাবে ডিসপ্যাচের আগে। ওয়্যারহাউসে গিয়ে ওই সিপার তৈরি হয়ে যায়, সিপার মানে পেটি যেটাকে আমরা বাংলায় বলি। তো পেটির মধ্যে ঢুকে গেল, সব কার্টন ফার্টন হয়ে গেল, দিয়ে ওরকম করে মনে করো 50টা পেটি হয়েছে, সেই 50টা পেটি বা সিপারকে আমাদেরকে এবার ডিসপ্যাচ করতে হবে। তো সেই ডিসপ্যাচের জন্য আবার সে ওয়্যারহাউসে চলে যাবে। পার্টিকুলার রিজিয়ান রয়েছে ওয়্যারহাউসে যেখানে ওই মেটেরিয়ালসগুলোকে আবার রাখা হয়। তার মধ্যে ফিনিশ প্রোডাক্ট যে তৈরি হয়েছে ওটাকে ফিনিশ প্রোডাক্ট বলে, সব কিছু হয়ে গেছে, এবার ফিনিশ প্রোডাক্ট যেটা হয়েছে আমার, সেই ফিনিশ প্রোডাক্টেরও আবার স্যাম্পলিং হয়েছিল, তার রিপোর্টটা সেটাকে বলা হয় COA, সার্টিফিকেট অফ অ্যানালিসিস। COA যতক্ষণ না ক্লিয়ার হয়ে আসছে ততক্ষণ মালটা ছাড়া যাবে না বাজারে। COA যখন দেখা হলো স্টোরে যখন ডিসপ্যাচ হবে তখন 1 কপি COA থাকবে সেখানে, সেই COAটা চেক করে দেখা হবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তখন কিউএর লোক এসে বলবে হ্যাঁ এটাকে বাজারে পাঠানো যেতে পারে। তো এমনি করে সেটা বাজারে ছাড়া হবে প্রোডাক্টটা মার্কেটে। এটা খুব ব্রিফলি বললাম, ঠিক আছে, তাতেও হয়ে গেল প্রায় 27 মিনিট তো হয়েই গেল দেখছি। তো যাই হোক, আরও অনেক বিষয় রয়েছে ভেতরে। ব্রিফলি এই কাজটা হয়, এটা ট্যাবলেটের জন্য বললাম। এবার এটা ভ্যারি করবে এপিআই ইন্ডাস্ট্রিতে, কেমন একটু সামান্য ভ্যারি করবে। ম্যাটারটা এরকমই যে ওয়্যারহাউস থেকেই শুরু হবে এবং ওয়্যারহাউসেই যাবে, ঠিক আছে, এবং মাঝখানে এইভাবে প্রসেসিং হবে। আর এর মাঝখানে তোমরা দেখলে কিউএর রোল কীরকম রয়েছে। কিউএ সব জায়গায় অ্যাপ্রুভাল অথরিটি, সব জায়গায় অ্যাপ্রুভাল দেবে, এবং অ্যাপ্রুভাল অথরিটি যেরকম ওই যে বিএমআর বলেছিলাম, তো COA বিএমআর এই সমেত কোয়ালিটি কন্ট্রোলের একটা রিপোর্ট প্লাস বিএমআর কিউএতে যাবে। কিউএ সেখানকার যারা কিউএ আছেন রিভিউ কিউএ, তারা রিভিউ করবে পুরো ডকুমেন্টটা। সেই রিভিউ করার পর যখন দেখবে হ্যাঁ ডকুমেন্টটা একদম ঠিকঠাক আছে, তখন তারা অ্যাপ্রুভাল দেবে যে প্রোডাক্টটা বাজারে দেওয়া যাবে কি যাবে না। তো তাদেরও একটা রিপোর্ট থাকবে। তো শেষে সবসময় কিউএ আসে অ্যাপ্রুভালের জন্য সমস্ত প্রসেসে। তো সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আর টেস্টিংয়ের যা কিছু আছে তাতে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। টেস্ট করে দেওয়ার পর রিপোর্ট কোয়ালিটি অ্যাসুরেন্সে চলে যায়, ঠিক আছে। তাহলে কাজ অ্যাকচুয়ালি মেন কাজটাকে করে প্রোডাকশনের যারা আছেন ওনারা, ম্যানুফ্যাকচারিংয়ের যারা আছেন ওনারা, সঙ্গে অপারেটররা করেন, সুপারভাইজাররা চেক করেন প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে হচ্ছে কি না। এবার এই সুপারভাইজারের যে কাজটা, সেই কাজটাই বি ফার্মের ছেলেরা করে। আর তারপর এম ফার্ম যাই থাকুক না কেন, বি ফার্ম এম ফার্ম, ডিপ্লোমার ছেলেদেরকে জেনারেলি নেওয়া হয় না ম্যানুফ্যাকচারিং হিসেবে। ওয়্যারহাউসে কেউ কেউ চান্স পায়, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হয়। তো তারপর কি হয় না, ওটা চলে যায় কোথায়? কোয়ালিটি কন্ট্রোলের কাছে রিপোর্টটা। এবার কোয়ালিটি কন্ট্রোলে বি ফার্মের ছেলেরা যেতে পারে, ডিপ্লোমা পারবে না। এম ফার্মের ছেলে বা মেয়েরা যেতে পারেন, ডিপ্লোমা পারবে না। আর হচ্ছে যে যারা এমনি কেমিস্ট্রিতে অনার্স তারাও যেতে পারেন, মাইক্রোবায়োলজি অনার্স অনেক সময় যেতে পারে, এক্সপিরিয়েন্সের উপর যেতে পারে। তো এরা সব চাকরি পায় কোয়ালিটি কন্ট্রোলে। আর কোয়ালিটি অ্যাসুরেন্সে অনেক জায়গা থেকে আসে, আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আসে না, ডিপ্লোমার ছেলেমেয়েরা আসবে না, এখানে গ্র্যাজুয়েট হতে হবে, অ্যাটলিস্ট সায়েন্স গ্র্যাজুয়েট হতেই হবে। এবং বি ফার্ম যারা বা এম ফার্ম যারা, তারা বেশি প্রেফারেন্স পাবে যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এগুলো তাহলে স্কোপটাও বুঝে গেলে, কার কী কাজ সেটাও মোটামুটি বুঝে গেলে, এরপরে এর মধ্যে আবার ডিভিশনস রয়েছে। সেই ডিভিশনসগুলো পরে আমি আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট ওয়াইজ
পরের ভিডিওতে ব্যাখ্যা করব। আজকে এটুকুই, থ্যাংক ইউ।